ইংল্যান্ডে চলছিল সদ্য বিদায় হওয়া প্রাইম মিনিস্টারের ফিউনারেল। সেই অনুষ্ঠানে যোগ দিতে হাজির হয় পৃথিবীর বড় বড় দেশের প্রেসিডেন্টরা। কিন্তু এক ভয়ঙ্কর ঘটনায় প্রাণ হারাতে থাকে একের পর এক প্রেসিডেন্ট। পৃথিবীতে নেমে আসে শোকের ছায়া। কিন্তু কারা ঘটাচ্ছে এইসব, কোন অ্যাসোসিয়েশন, কেনই বা ঘটাচ্ছে এইসব কাণ্ড? এইসব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম 2016 সালে মুক্তি পাওয়া লন্ডন হ্যাজ ফলেন মুভির এক্সপ্লেনেশন নিয়ে। তো আজাইরা পেশাল বাদ দিয়ে সরাসরি চলে যাই মুভির এক্সপ্লেনেশনে। মুভির শুরুতে আমরা পাকিস্তানের এক প্রত্যন্ত গ্রামের মধ্য দিয়ে একটি গাড়ি যাচ্ছিল। সেই গাড়ির রেডিওতে গতদিনের এক ভয়ঙ্কর ট্র্যাজেডি নিউজ চলছিল। ফিলিপাইনে মারাত্মক এক টেররিস্ট অ্যাটাকে 231 জন নিহত হওয়ার পাশাপাশি প্রচুর লোক আহত হওয়ার খবর আসছিল। এই অ্যাটাকটা ছিল পুরো এশিয়ার ভিতরে সবচেয়ে ভয়ানক অ্যাটাক। কিন্তু এই ঘটনার পিছনে কোন অর্গানাইজেশন দায়ী এটা এখনো জানা যায়নি। তবে ঘটনাস্থল থেকে পাওয়া এক্সক্লুসিভের ধরন দেখে বোমাগুলো কে সাপ্লাই দিয়েছে তার ধরন বোঝা গেছে। এই লোক হলো মোস্ট ওয়ান্টেড আর্মস ডিলার আমির বাক। মজার ব্যাপার হলো যেই গাড়িতে রেডিও চলছিল সেটা বাখোয়ারির ছেলে কামরান। শুধু সে একাই নয়, তার পুরো পরিবার এই অস্ত্রর ব্যবসার সাথে জড়িত ছিল। আজ তার মেয়ের বিয়ে থাকলেও ছেলে কামরান তার বাবার সাথে দেখা করতে এসেছে সম্পূর্ণ এক ভিন্ন উদ্দেশ্যে। গতদিনের অ্যাটাকের পর পুরো দুনিয়া সন্দেহ যে তার দিকে, সেটা আর অজানা নেই। ইতিমধ্যে তার উপর স্পাইং করার জন্য পাকিস্তানে যাওয়া জার্মানি এক এজেন্টকে ট্র্যাক করে শেষ করে দিয়েছে। এই নিউজটা কামরান তার বাবাকে জানানোর জন্য এসেছে। তখন সে কামরানকে হুকুম দেয় ওই এজেন্টের পরিবারকেও শেষ করে দিতে, কারণ প্রতিশোধবশত তারা হয়তো একদিন হুমকি হয়ে দাঁড়াবে। কিন্তু সে কি জানতো কিছুক্ষণ পর সে তার নিজের পরিবার কি শেষ হতে দেখবে? কারণ ওই সময়টা ইউএস এয়ারফোর্সের এক ড্রোন দিয়ে তার মেয়ের বিয়ের অনুষ্ঠানের উপর নজর রাখছিল। বিয়েতে ছদ্মবেশে থাকা এক এজেন্ট এয়ারফোর্সের কর্মকর্তাদের গ্রিন সিগন্যাল দিয়ে বিয়ের আসর থেকে চলে যায়। আর সাথে সাথে ইউএস এয়ারফোর্সের আর্মিরা টিগার টেনে দিলে উপর থেকে বিরাট এক আঘাত হানে সেই বিয়ের আসরে। আর এর মাধ্যমে খতম হয়ে যায় তার পুরো পরিবার। এরপর 2 বছর পরের কথা, আমেরিকার সিক্রেট সার্ভিসের এজেন্ট মাইক তার ডিউটি হিসেবে প্রেসিডেন্টের গাড়ি বহরের পাশে দৌড়াচ্ছে। আমেরিকার সিক্রেট সার্ভিসের পেশা হলো যে তারা নিজের জীবনের বিনিময় হলেও ইউএস এর প্রেসিডেন্টকে রক্ষা করবে। তবে দীর্ঘদিন এই কাজ থেকে মাইক এখন বিরতি নিতে চাচ্ছে। এর কারণ তার স্ত্রী অন্তঃসত্ত্বা, আর এই সময়টাতে সে তার স্ত্রীর পাশে থাকতে চায়। সে প্রেসিডেন্ট দপ্তরে চাকরি থেকে রিজাইন দেওয়ার জন্য একটি চিঠি লিখতে শুরু করে। অন্যদিকে প্রেসিডেন্ট বেঞ্জামিন তখন প্রত্যেক দিনের মতোই অফিস শুরু করছিল। হঠাৎ করে তার কাছে খবর আসে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হুট করে মারা গেছে এবং খুব শীঘ্রই রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হবে। এই রাজকীয় ফিনারেলে যে বিশ্বের বড় বড় নেতারা উপস্থিত থাকবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। প্রেসিডেন্ট বেঞ্জামিনের অফিস থেকেও তার ইংল্যান্ডে যাওয়ার সময় প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্যদিকে মাইক তার টিভিতে বসেই এই নিউজটা দেখছিল। হঠাৎ করে তার কাছে হোয়াইট হাউস থেকে একটা ফোন আসে, আর সাথে সাথে তার রিজাইন দেওয়ার ব্যাপারটাও পুরোপুরি মুছে ফেলতে হয়, কারণ প্রেসিডেন্টের লন্ডন ট্রিপে তাকেই মেইন সিকিউরিটি অফিসার হিসেবে যেতে হবে। এই দায়িত্ব পাওয়ার পরই সে দ্রুত হোয়াইট হাউসে চলে যায়। সেখানে তার সাথে সিক্রেট সার্ভিসের ডিরেক্টর লিন থাকে। তারা দুজনে মিলে প্রেসিডেন্টকে যাবতীয় সিকিউরিটি ডিটেলস ব্রিফ করে। যে কোনো ভ্রমণই আমেরিকার প্রেসিডেন্টের নিরাপত্তার ব্যাপারটা খুব গুরুত্বের সাথে দেখা হয়, কারণ এ ধরনের জার্নিতে প্রেসিডেন্টের উপর হামলা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আগামী 3 দিন মাইককে প্রেসিডেন্টের সাথে একেবারে ছায়ার মতো লেগে থাকতে হবে। অন্যদিকে ব্রিটিশ আর্মির পক্ষ থেকেও এই ফিউনারেল ঘিরে নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হচ্ছে, কারণ সেখানে শুধু রাশিয়ার প্রেসিডেন্ট বাদে পৃথিবীর সব বড় বড় দেশের প্রেসিডেন্ট উপস্থিত থাকবে। এভাবে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্দিষ্ট দিনে সমস্ত প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীরা ধীরে ধীরে লন্ডনে এসে পৌঁছায়। ইউএস প্রেসিডেন্টও এয়ারপোর্ট থেকে তার গাড়ি বহর নিয়ে লন্ডনের সেন্ট পল ক্যাথলিকের উদ্দেশ্যে রওনা হয়। এই চার্চের সামনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর রাজকীয় ফিউনারেল অনুষ্ঠান হবে। অন্যান্য দেশের সব বড় বড় নেতারা ধীরে ধীরে গাড়ি আর ইওয়ার্ড যোগে সেখানে যাত্রা শুরু করে। প্রেসিডেন্ট বেঞ্জামিন সবার আগেই ক্যাথলিটে গিয়ে পৌঁছায়, কারণ মাইক কোনো ধরনের অপ্রত্যাশিত হামলা এড়ানোর জন্য নির্দিষ্ট শিডিউলের আগেই চার্চে পৌঁছানোর ব্যবস্থা রেখেছিল। এবার দ্রুত চলে আসার পরে কেউ যদি হামলার প্রস্তুতি নিয়ে থাকে তাহলে সেটা হবে তাদের জন্য একটা সারপ্রাইজ, আর পথে প্রেসিডেন্টের উপর হামলা হওয়ার সম্ভাবনা খুব কমই থাকবে। যাই হোক, প্ল্যান মোতাবেক প্রেসিডেন্ট বেঞ্জামিন নিরাপদে খুব দ্রুত চার্চে পৌঁছে যায়, আর সেখানে পৌঁছানোর কিছু সময় পর্যন্ত সবকিছু একদম ঠিকঠাকই চলে। তবে শিডিউল অনুসারে যখন অন্য দেশের নেতারা একে একে আসতে শুরু করে তখনই আমরা এক অদ্ভুত কাণ্ড দেখতে পাই। চার্চের সামনে বোম চেকিং করার দায়িত্ব থাকা এক পুলিশ অফিসার তার বোম ডিটেক্টর দিয়ে ইতালি প্রেসিডেন্টের গাড়ির নিচে বোমা খুঁজে পায়, কিন্তু এই কথাটা সে কাউকে না জানিয়ে গাড়ির ক্লিয়ারেন্স দিয়ে সেখান দিয়ে যেতে দেয়।
এখান থেকেই আমরা বুঝতে পারি যে শীঘ্রই বিরাট এক গন্ডগোল শুরু হতে চলেছে। আর তার পরের মুহূর্তেই সেই গন্ডগোল শুরু হয়ে যায়। চার্চে প্রবেশ করা মাত্রই সেই প্রেসিডেন্টের গাড়িটা সজোরে ব্লাস্ট করে। গাড়ির ভিতরে থাকা সমস্ত লোকজন ঘটনাস্থলেই মারা যায়। এই কাণ্ড দেখে উপস্থিত জনতার মধ্যে প্যানিক ছড়িয়ে পড়লে কোথা থেকে যেন পুলিশ ড্রেসে পরা কিছু লোক এসে গোলাগুলি শুরু করে দেয়। তাদের মধ্যে একজন খুব চেনা চেনা মনে হচ্ছিল। সে হচ্ছে আমির বাখার ছেলে কামরান। এদিকে ওই পুলিশ ড্রেসে পরা ব্যক্তিদের পাশাপাশি ব্রিটিশ রানীর ঘাট পোশাক পরিহিত লোকরাও প্রচণ্ড গোলাগুলি শুরু করে দেয়। গোলাগুলি শুরু হওয়া মাত্রই মাইক তার সঙ্গীদের নিয়ে প্রেসিডেন্ট বেঞ্জামিনকে দ্রুত আড়াল করে ফেলে। এছাড়া অন্যান্য পথ দিয়ে আসতে থাকা লিডারদের গাড়িতেও একে একে ব্লাস্ট হতে থাকে। এমনকি সেন্ট পল চার্চে থাকা বিশাল ব্রিজটাও ধসে যাওয়া হয়। আর এই ধসে যাওয়ায় জার্মানির প্রেসিডেন্ট তার গাড়ি সমেত পানিতে পড়ে মারা যায়। অন্যদিকে ফ্রান্স প্রেসিডেন্ট যে ইয়াটে করে নদীপথে আসছিল সেখানে ঘটে বিরাট এক বিস্ফোরণ। এভাবে একের পর এক কানাডা, জার্মানি, জাপান, ইতালি সকল প্রেসিডেন্টরা নিহত হতে থাকে। অন্যদিকে চার্চের সামনে গোলাগুলির ভেতরে মাইক তখনও ইউএস প্রেসিডেন্ট বেঞ্জামিনকে বাঁচানোর চেষ্টা করছিল। পুলিশের পোশাক পরিহিত কিছু লোক তখন তাদের দিকে গুলি করে যাচ্ছিল। এমনকি তারা এক্সক্লুসিভ রাউন্ড ফায়ার করে আশেপাশের গাড়িকে উড়িয়ে দিচ্ছিল। তখন একটা গাড়ি এসে প্রেসিডেন্টের নিজের গাড়ির উপর পড়লে তাকে আর সেই গাড়িতে ঢোকানো সম্ভব হয় না। তাই মাইক আরেকজন এজেন্টকে নূতন একটা গাড়ি নিয়ে আসতে বলে। সেই এজেন্ট দ্রুত গাড়ি নিয়ে এসে হাজির হলে মাইক কোনোভাবে প্রেসিডেন্টকে কাভার দিয়ে লিন সহ প্রেসিডেন্টকে সেই গাড়িতে বসে সক্ষম হয়। তারপর তারা দ্রুত গতিতে সেই গাড়িটাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে থাকে। যাই হোক, 5 জন ওয়ার্ল্ড লিডারকে তারা খুব সহজেই খতম করে দিতে পারলেও মাইকের স্কিল আর বুদ্ধির কারণে প্রেসিডেন্ট বেঞ্জামিন তাদের হাত থেকে বেরিয়ে যায়। কিন্তু তারা এত সহজে কি প্রেসিডেন্ট বেঞ্জামিনকে যেতে দিবে? কামরানের আদেশে এবার কিছু অ্যাটাকার বাইক ও পুলিশ কার নিয়ে তাদের পিছনে ধাওয়া করতে থাকে। পিছন থেকে তারা অনবরত তাদের উপর গুলি চালাতে থাকে। গাড়িটা বুলেট প্রুফ হওয়ার কারণে তাদের গায়ে গুলি লাগে না। এখানে মাইক তার বুদ্ধি দিয়ে কারগুলোকে ধাক্কা দিয়ে উল্টে ফেলতে শুরু করে। এবার মাইক দরজার গাড়ি খুলে মারাত্মক স্কিলের মাধ্যমে পেছনে ধেয়ে আসা বাইকারগুলোকে শেষ করে দেয়। তবে গাড়ি বুলেট প্রুফ কাজ দুর্বল হয়ে গেলে তাদের মধ্যে একটা গুলি এসে ড্রাইভারের গায়ে লাগে। তৎক্ষণাৎ সে মারা গেলে মাইক এবার নিজে গাড়ি চালাতে থাকে। এরপর সে আরো কিছু দূর গিয়ে গাড়িটাকে রিভার্স গিয়ারে নেয় এবং বাকি বাইকারদেরকে খতম করে ফেলে। এরপর সে দ্রুত প্রেসিডেন্টকে হেলিকপ্টারের সামনে গাড়ি থামিয়ে তাকে হেলিকপ্টারে বসাতে সক্ষম হয়। এদিকে পর্দায় আমরা স্বয়ং আমির বাখেরকে দেখতে পাই। তার মানে ওই হামলায় সে আর তার ছেলে দুইজনই বেঁচে গিয়েছিল, কিন্তু মারা গিয়েছিল তার মেয়ে এবং মেয়ের হবু জামাই সহ গোটা পরিবার। এই ঘটনার ভয়ানক প্রতিশোধ নীতি তাদের এই অ্যাটাক প্ল্যান ছিল। অর্থাৎ সে হলো এই অ্যাটাকের মাস্টার মাইন্ড। সে সুলতান নামের এক সঙ্গীর সাথে ল্যাপটপে কথা বলতে থাকে। সুলতানকে সে বলে যে আমরা পুরো পৃথিবীকে চেঞ্জ করে দিয়েছি। আর এই কথা শোনার পরেই সুলতান তার কম্পিউটার দিয়ে সাথে সাথে লন্ডনের সমস্ত ইলেকট্রনিক সাপ্লাই অফ করে দেয়, যার কারণে কিছুক্ষণে পুরো শহরের বাতি সব নিভে যায় এবং সমস্ত শহরটা গাঢ় অন্ধকারে ঢেকে যায়। ইতিমধ্যে ব্রিটিশ আর্মির পক্ষ থেকে লন্ডন শহরের সমস্ত বাসিন্দাদের ঘর থেকে বের হতে নিষেধ করা হয়। অন্যদিকে আমেরিকায় বসে এই সিচুয়েশন মনিটর করতে থাকে ভাইস প্রেসিডেন্ট। উপর থেকে ড্রোনের সাহায্যে তারা প্রেসিডেন্টের হেলিকপ্টারের উপর নজর রাখতে থাকে। কিন্তু সেখানেও বেশিক্ষণ তারা শান্তিতে থাকতে পারে না, কারণ নিচ থেকে হঠাৎ করে রকেট লঞ্চার দিয়ে হেলিকপ্টারের উপর হামলা করা হয়। একে একে 2টি হেলিকপ্টার মিসাইল দিয়ে উড়িয়ে দেয়। অ্যাটাকাররা এবার নিক্ষেপ করে বসে খতরনাক এক মিসাইল। সেই মিসাইলের আঘাতে প্রেসিডেন্টের হেলিকপ্টার মারাত্মকভাবে ড্যামেজ হয়ে যায় এবং ক্রাশ করতে শুরু করে। আর হোয়াইট হাউসে বসে ড্রোনের মাধ্যমে এই দৃশ্য দেখে সবাই ধরে নেয় প্রেসিডেন্ট বুঝি মারা গেছে। তবে এই ক্রাশ ল্যান্ডিং এর পরেও মাইক এবং প্রেসিডেন্ট বেঁচে ছিল, কিন্তু লিনের পেটে একটা লোহার টুকরা ঢুকে যাওয়ার কারণে সে মৃত্যুবরণ করে। মাইক তার টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে রেডিও ড্যামেজ হয়ে যাওয়ার কারণে তারা কোনো রেসপন্স করে না। মাইক প্রেসিডেন্টকে নিয়ে জঙ্গলের মধ্যে দৌড়াতে থাকে, কারণ পিছন থেকে কিছু বাইকার সেদিকে ধেয়ে আসছিল। সে প্রেসিডেন্টকে জানায় কাছে একটা মেট্রো স্টেশন আছে যার আন্ডারগ্রাউন্ড টানেল অনেকটা সেফ, তাই সেখানে পৌঁছাতে পারলে মাইক প্রেসিডেন্টকে কিছুক্ষণের জন্য নিরাপদ রাখতে পারবে। তাই তারা দুজনে এবার সেই মেট্রো স্টেশনের দিকে যাত্রা শুরু করে। অন্যদিকে বাখো এবার নিজে ভিডিও রেকর্ড করে পুরো বিশ্বকে জানিয়ে দেয় নিজের পরিবারের মৃত্যুর প্রতিশোধ নীতি এই অ্যাটাকটা সে করিয়েছে। এরপর সে হোয়াইট হাউসে সরাসরি যোগাযোগ করে প্রেসিডেন্ট বেঞ্জামিনকে তার হাতে তুলে দিতে বলে, কারণ তার উপরে ড্রোন হামলার নির্দেশটা প্রেসিডেন্টের পক্ষ থেকে এসেছিল। সে জানায় প্রেসিডেন্ট পাবলিকের সামনে শেষ করে পুরো দুনিয়াকে লাইভে প্রচার করে দেখাবে এবং তার প্রতিশোধ পূর্ণ হবে। কিন্তু ভাইস প্রেসিডেন্ট এই দাবিটা পুরোপুরি নাকচ করে দেয়। তখন সে প্রেসিডেন্টকে না পেলে আরও বেশি সিভিলিয়ানকে হত্যা করার হুমকি দিয়ে বসে।
অন্যদিকে মাইক এবং প্রেসিডেন্ট নিজেদের যান প্রায় হাতে নিয়ে মেট্রো স্টেশনে ঢুকতে সক্ষম হয়। এরপর তারা মেট্রো স্টেশনে ঢুকে পড়লে সেখানেও তাদের জন্য আগে থেকেই অ্যাটাকাররা ওত পেতেছিল। তবে মাইক তার মারাত্মক স্কিলের সাহায্যে তাদের সবাইকে গুলি করে শেষ করে দেয়। এরপর শেষে একজন লোককে সে মাটিতে মেরে ফেলে দিয়ে তার কাছ থেকে একটি ফোন খুঁজে পায়। এই ফোনে কামরান লোকটার কাছ থেকে সর্বশেষ আপডেট জানতে চাচ্ছিল। মাইক ফোনে কামরানকে নিজের পরিচয় দিলে সে বলে ওঠে প্রেসিডেন্টকে আরো আগে মারা উচিত ছিল, এখন তার জন্য খামাখা কিছু সিভিলিয়ানদের জীবন হারাতে হবে। কিন্তু মাইক তার কথায় পাত্তা না দিয়ে বলে সে বেঁচে থাকা অবধি প্রেসিডেন্টের একটা চুলও কেউ ছিঁড়তে পারবে না। এরপর সে কামরানের সেই সঙ্গীর পেটে ছুরি ঢুকিয়ে দিয়ে তাকে মৃত্যু যন্ত্রণার আর্তনাদ শোনায়। যাই হোক, অ্যাটাকারদের খতম করে দেওয়ার পর মাইক এবং প্রেসিডেন্ট কিছুক্ষণ মেট্রো স্টেশনে অবস্থান করে। প্রেসিডেন্ট মাইককে প্রমিস করায় যে যদি কোনোভাবে সে বাঁচাতে না পারে তাহলে সে যেন তাকে মেরে ফেলে, তবুও জিম্মিদের হাতে তুলে না দেয়। মাইক তাকে প্রমিস দিয়ে জানায় যে সে তার ফার্স্ট প্রায়োরিটি, যে কোনো মূল্যে সে তাকে জীবিত বের করবে। এদিকে হোয়াইট হাউসের অফিসাররা হেলিকপ্টার ক্র্যাশের পর ড্রোন ফুটেজ বিশ্লেষণ করে জানতে পারে প্রেসিডেন্ট বেঞ্জামিন এখনো জীবিত আছে। এই ব্যাপারে নিশ্চিত হওয়ার পরেই তাদের মুখে আবার হাসি ফুটে ওঠে। মাইকের হাতের ইশারা দেখে বুঝতে পারে যে তারা লন্ডনের M6 সেফ হাউসের কথা বোঝানোর চেষ্টা করছে। তাই ভাইস প্রেসিডেন্ট তৎক্ষণাৎ সেই সেফ হাউসের লোকেশন বের করে রেস্কিউ টিম রেডি করার নির্দেশ দেয়। এরপর সে ব্রিটিশ মিলিটারি জেনারেলদের সাথে যোগাযোগ করতে থাকে। চিফ ইন্সপেক্টর হ্যাজার্ড তাকে জানায় যে বাখরের ছেলেরা পুরো লন্ডন শহরে পুলিশদের সাথে মিশে আছে, তাই কে পুলিশ আর কে অ্যাটাকার সেটা বের করা খুবই কঠিন। এই মুহূর্তে তাদের তেমন কিছু করার নেই, তবে কোনোভাবে এদের চিহ্নিত করতে পারলে এক নিমিষে তাদের খেলা শেষ করা যাবে। এছাড়া ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর মৃত্যুটাও একটা বিষক্রিয়ার মাধ্যমে হয়েছে, সেটা প্রমাণিত হয়েছে। অর্থাৎ এই সমস্ত ঘটনা খুব সূক্ষ্মভাবে প্ল্যান করা হয়েছে। যাক, অন্যদিকে মাইক এবার প্রেসিডেন্টের সাথে খুব সাবধানে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পড়ে। এবার সে তাকে নিয়ে M6 সেফ হাউসে ঢুকে পড়তে সক্ষম হয়। সেখানের ইনচার্জ জ্যাকলিন তাদেরকে স্বাগত জানানোর পর তারা কিছুক্ষণ সেখানে রেস্ট করে। এরপর জ্যাকলিনের ল্যাপটপে তারা ভাইস প্রেসিডেন্টকে একটি বার্তা পাঠায়। সে তাদেরকে জানায় সে খুব দ্রুতই তাদের জন্য একটা ডেল্টা ফোর্স পাঠানো হবে। এই কথা শোনার পর প্রেসিডেন্ট যেন হাঁপ ছেড়ে বাঁচে। এর কিছুক্ষণ পর সিসিটিভি ফুটেজে দরজার বাইরে কিছু মিলিটারি পোশাক পরা ব্যক্তিদের আসতে দেখা যায়। এই ফোর্স দেখে প্রেসিডেন্ট বুঝে নেয় এরা হচ্ছে ডেল্টা ফোর্স, কিন্তু মাইক বুঝে যায় এই লোকরা ডেল্টা ফোর্সের ছদ্মবেশে থাকা অ্যাটাকার, কারণ তাদের কাছে যে বন্দুকগুলো আছে সেটা US এর কমান্ডাররা ব্যবহার করে না। তাছাড়া ডেল্টা ফোর্স এত তাড়াতাড়ি চলে আসার কোনো কথা নেই। অর্থাৎ প্রেসিডেন্ট যদি এখান থেকে বের হয় তাহলে সে সাথে সাথেই মারা পড়বে। এই লোকগুলোকে আসতে দেখে মাইক সেফ হাউসের বন্দুক নিয়ে তাদের হামলার জবাব দেওয়ার জন্য রেডি হয়ে পড়ে। এবার সে প্রেসিডেন্টের হাতে একটি পিস্তল তুলে দেয় যাতে নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারে। মাইক জ্যাকলিনকে সেখান থেকে চলে যেতে বলে। এবার জ্যাকলিন নিজেও দ্রুত ব্রিটিশ ইন্টেলিজেন্স কোয়ার্টারে চলে যায়, কারণ তার মনে হচ্ছিল যে তাদের ভিতরে কেউ একজন বিশ্বাসঘাতকতা করছে। তা না হলে অ্যাটাকাররা এত দ্রুত M6 সেফ হাউসে লোকেশন বের করতে পারত না। যাই হোক, ইতিমধ্যে অ্যাটাকাররা ফেক ডেল্টা ছদ্মবেশে বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়লে মাইক প্রথমে চুপিসারে ছুরি দিয়ে দুজনকে মেরে ফেলে। এরপর আরো কিছু লোক এসে গোলাগুলি শুরু করলে সে তাদেরকে রাইফেল দিয়ে শেষ করতে থাকে। যাই হোক, বেশ কয়েকজন মারার পর মাইক অন্য রুমে ঢোকে। তখন পিছন থেকে এক লোক এসে তাকে গুলি করতে যায়, কিন্তু সময় মতো প্রেসিডেন্ট এসে ওই লোকটাকে গুলি করে মাইককে বাঁচিয়ে নেয়। এরপর তারা পার্কিং লটে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে একটি বুলেট প্রুফ গাড়িতে আমেরিকান এম্বাসির দিকে রওনা হয়। কিন্তু সেখানে যে আগে থেকেই অ্যাটাকাররা থাকবে তা মাইক বেশ ভালো করেই বুঝতে পেরেছিল। তাই তার কথায় প্রেসিডেন্ট দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকলে দুপাশ থেকে তাদের উপর প্রচন্ড মাত্রায় গুলি বৃষ্টি হয়। তবে বুলেট প্রুফ কাচের জন্য সেই গুলির বৃষ্টির থেকে তারা বেঁচে গিয়ে অ্যাম্বাসির দিকে এগিয়ে যায়। তবে একেবারে শেষ মুহূর্তে বিশাল একটা ট্রাক এসে তাদের গাড়িতে ধাক্কা দেওয়া মাত্রই সেটা উল্টে পড়ে। এবার অ্যাটাকাররা এসে আহত অবস্থাতে প্রেসিডেন্ট বেঞ্জামিনকে ধরে নিয়ে যায়। মাইক তাদের দিকে গুলি চালিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করলেও তারা প্রেসিডেন্টকে নিয়ে যায়। আর তারপর সেখানে এসে হাজির হয় US এর রিয়াল ডেল্টা ফোর্স। যাই হোক, ডেল্টা ফোর্সের ক্যাপ্টেন মাইককে জানায় যে তারা প্রেসিডেন্টকে যে কোনো মূল্যেই মরতে দেবে না। মাইক নিজে অস্ত্র হাতে নিয়ে তাদের সাথে যোগ দেয়। লন্ডনের এক বিল্ডিংয়ে থাকা বাখর লোকেরা নিয়মিত তার সাথে যোগাযোগ করত। এই বিল্ডিংয়ে তার ছেলে কামরানের আস্তানা বলে ধারণা করা হয়। আর এদিকে ডেল্টা ফোর্স সেই বিল্ডিংটিতে অ্যাটাক করে প্রেসিডেন্টকে রেস্কিউ করার ব্যবস্থা নিতে থাকে। অন্যদিকে জ্যাকলিন যখন ইন্টেলিজেন্স হেডকোয়ার্টারে গিয়ে চিফ হ্যাজার্ডকে জানায় যে তাদের মধ্যে কেউ একজন বিশ্বাসঘাতকতা করছে, এই কথা শুনে চিফ তখন ভীষণ অবাক হয়ে যায়। এর মধ্যে সে আবার মাইককে বলে
তোমরা 20 মিনিট পর ওই বিল্ডিং এ অ্যাটাক করো, কেননা এই বিল্ডিং এ এখন অ্যাটাকারে ভর্তি। কিন্তু মাইক জানিয়ে দেয় তাদের হাতে এখন আর সময় নেই। এই কথা বলতে না বলতেই ডেল্টা ফোর্স এবং মাইকের সাথে অ্যাটাকারদের গোলাগুলি শুরু হয়। সামনের দিক থেকে প্রচুর অ্যাটাকার এসে তাদের দিকে গুলি করলেও মাইক এবং ডেল্টা ফোর্সের ক্যাপ্টেন তাদের বেশিরভাগকেই মেরে ফেলে। প্রচন্ড এই গোলাগুলিতে ডেল্টা ফোর্সের বেশ কিছু সৈনিকও মারা যায়, আর এদিকে অ্যাটাকাররা প্রায় বেশিরভাগই সাফ হয়ে যায়। কিন্তু তবুও তারা গুলি এবং রকেট লঞ্চার ব্যবহার করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এমনকি তারা আর্ম গাড়ি নিয়ে এসে মেশিন গান দিয়ে হামলা শুরু করে, তবে ডেল্টা ফোর্স সময় মতো সেই গাড়িটাকে উড়িয়ে দেয়। ইতিমধ্যে তাদের কিছু লোক বিল্ডিং এর ভিতরে ঢুকে ফাইট করতে থাকে, যার কারণে ভিতর দিক থেকে একের পর এক গুলি এবং ব্লাস্ট হতে থাকে। মাইক নিজেও ডেল্টা ফোর্সের ক্যাপ্টেনের কাছ থেকে জেনে নেয় প্রেসিডেন্টকে অ্যাটাকাররা কোন রুমে লুকিয়ে রেখেছে। বিল্ডিং এ ঢোকার আগেই তারা বিল্ডিং এর বাইরে জেনারেটরটা উড়িয়ে দেয় এবং পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেয়। পাওয়ার চলে যাওয়ার পর কামরান দ্রুত ইমার্জেন্সি পাওয়ার অন করতে বলে। ইতিমধ্যে তারা প্রেসিডেন্টকে জিম্মি করে তাকে বসিয়ে রেখে একের পর এক ঘুষি মেরে যাচ্ছিল। কামরানের চোখে মুখে ফুটে উঠছিল যে তার বোন হত্যার প্রতিশোধ। অন্যদিকে মাইক ততক্ষণে চুপিসারে ভাঙা দেওয়াল দিয়ে বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ে। তারপর চুপি চুপি সে আগাতে থাকে সেই রুমটার দিকে, কিন্তু হঠাৎ করে অ্যাটাকাররা তার মুখোমুখি হয়ে গেলে মাইকের সাথে প্রচন্ড গোলাগুলি হয় এবং সেই সময় সে অনেকগুলো অ্যাটাকারকে মেরে ফেলে। তার সাথে ডেল্টা ফোর্সের ক্যাপ্টেনরাও অ্যাটাকারদের খতম করতে থাকে। এদিকে কামরানের অ্যাসিস্ট্যান্ট সুলতান ইতিমধ্যে ইমার্জেন্সি জেনারেটর অন করে লাইভে আসতে সক্ষম হয়। তারপর কামরান প্রেসিডেন্টকে তার শেষ কথাগুলো ক্যামেরার সামনে বলতে বলে। প্রেসিডেন্ট বলতে থাকে যে তার মৃত্যুতে কেউ যেন আফসোস না করে আর সবাই যেন তাদের বিরুদ্ধে প্রতিশোধ গড়ে তোলে। এই কথা বলার সময় কামরান তাকে একের পর এক ঘুষি মারছিল। এদিকে হোয়াইট হাউসের কর্তারা এবং পুরো দুনিয়ার মানুষ এই লাইভ দেখে পুরোপুরি থমকে যায়। অবশেষে কামরান এক তলোয়ার হাতে নিয়ে প্রেসিডেন্টকে লাইভে হত্যা শুরু করছিল, কিন্তু একেবারে শেষ মুহূর্তে মাইক এবং ডেল্টা ফোর্স এসে গুলি করে কামরানের স্বপ্ন সেখানেই শেষ করে দেয়। এবার মাইক ও তাদের মধ্যে ফাইট শুরু হয়, কিন্তু ওদিকে আবার তার অ্যাসিস্ট্যান্ট সুলতান হুইল চেয়ারে বসে থেকে একটি গ্রেনেডের পিন খুলে ছেড়ে দেয়। গ্রেনেড দেখা মাত্রই মাইক কামরানকে ছেড়ে দিয়ে প্রেসিডেন্টকে নিয়ে একপাশে লাফিয়ে পড়ে। এবার মাইক এবং প্রেসিডেন্ট বিল্ডিং এর বাইরে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু করিডোরে পৌঁছানো মাত্রই আরো কিছু অ্যাটাকার তাদের উপর গুলি চালাতে থাকে। তবে মাইক এবং প্রেসিডেন্ট দুইজনই গুলি করে তাদেরকে শেষ করে দেয়, কিন্তু কিছুক্ষণ পর তাদের দুইজনের বন্দুকের অ্যামো শেষ হয়ে যায় এবং তারা সেখানে আটকা পড়ে। আর কোনো উপায় না পেয়ে মাইক ডেল্টা ফোর্সের ক্যাপ্টেনকে এই বিল্ডিং উড়িয়ে দিতে বলে। এই বিল্ডিং এ ঢোকার সময় তারা আগেই এক্সক্লুসিভ লাগিয়ে রেখেছিল। ক্যাপ্টেন প্রথমে ইতস্তবোধ করলেও পরে সে মাইকের কথায় বাটন চেপে দিয়ে সমস্ত এক্সক্লুসিভ ব্লাস্ট করে দেয়, কিন্তু বিস্ফোরণে তাদের কাছে পৌঁছানোর আগেই মাইক প্রেসিডেন্টকে নিয়ে নিচের তলার দিকে প্রচন্ডভাবে একটি লাফ দেয়। ওদিকে আগে থেকেই গুলি খেয়ে আহত বসে থাকা কামরান এই বিস্ফোরণ থেকে পালানোর চেষ্টা করে না, ফলে বাকি সঙ্গী সমত সেখানেই সে মারা যায়। এই বিস্ফোরণের ধ্বংসযজ্ঞ থেমা গেলে ডেল্টা ফোর্স এসে মাইক এবং প্রেসিডেন্টকে খোঁজাখুঁজি করতে থাকে। এরপর বেশ কিছুক্ষণ খোঁজার পর তাদেরকে নিচের তলার একটি রুমের মধ্যে অক্ষত অবস্থায় পাওয়া যায়, যার ফলে প্রেসিডেন্টের জীবিত থাকার সংবাদ শুনে হোয়াইট হাউসের সবাই উল্লাসে ফেটে পড়ে। অন্যদিকে জ্যাকলিন অবশেষে খুঁজে বের করছিল তাদের ভেতরে ইনফরমেশন কে লিক করেছিল, যে $20 মিলিয়ন জন্য তার দেশকে বেচে দিয়েছিল। জ্যাকলিন তাকে পাকড়াও করার সময় স্যালেন্ডার করতে বললেও সে তার দিকে এগিয়ে আসতে চায়, ফলে জ্যাকলিন তাকে গুলি করে শেষ করে দিতে বাধ্য হয়। এর 2 সপ্তাহ পর লন্ডন শহর আবারও স্বাভাবিক হয়ে যায়। নতুন প্রধানমন্ত্রী নিয়ে গঠিত হয় লন্ডনের নতুন সরকার, আর ততদিন মাইকের ঘরেও চলে আসে নতুন এক সন্তান, যার নাম রেখেছিল লিনা। অবশেষে এই বিপজ্জনক পরিস্থিতি পার করার পরে মাইক পরিবারের সাথে থাকার জন্য সিক্রেট সার্ভিস থেকে রিজাইন নেওয়ার জন্য যেই লেটারটা লিখতে শুরু করে, কিন্তু টিভিতে ভাইস প্রেসিডেন্টের ভাষণ শুনে তার মনে হয় যে দেশের জন্য এখনো অনেক কিছু করা বাকি, আর তাই সে পুরো লেখাটা লেখার পরেও লেটারটা ডিলিট করে দেয়। ঠিক এমনি এক অসাধারণ মুহূর্তের মধ্যে দিয়ে মারাত্মক অ্যাকশন মুভিটা এখানেই শেষ হয়ে যায়। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর সেই সাথে নতুন কোনো মুভি দেখলে সেটা কমেন্টস করে জানিয়ে দাও। দেখা হবে পরবর্তী কোনো নতুন মুভি এক্সপ্লেনেশনে। ধন্যবাদ। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।